শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়ানহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। জোরপূর্বক শ্রমের অজুহাতে বাংলাদেশকে নতুন বাণিজ্য ফাঁদে ফেলার চেষ্টা। দেশে এ ধরনের দাসত্বমূলক শ্রমের নজির নেই। বেশিরভাগ নেতা ঘর ও দেশ ছাড়া হলেও অল্প কিছু আওয়ামী লীগ নেতা মামলার পরেও জামিন সহ বিভিন্ন উপায়ে অবস্থান করছেন নিজ বাড়িতেই। মিরপুরে বৃদ্ধা মৃত্যুর ঘটনায় সন্তানের দায় নিয়ে প্রশ্ন। দেশের প্রচলিত আইনে বৃদ্ধ বাবা মায়ের কাছে থেকে দেখাশোনা করতে সন্তান বাধ্য। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাংলাদেশের শ্রমিকদের কি সত্যিই জোরপূর্বক কাজ করানো হয়? দেশের লাখো পোশাক শ্রমিক কি আধুনিক দাসত্বের শিকার, নাকি এটি বৈশ্বিক বাণিজ্য রাজনীতির নতুন একটি অস্ত্র? সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের উপর নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপের যে প্রস্তাব দিয়েছে, তার অন্যতম কারণ হিসেবে সামনে এসেছে ফোর্সড লেবার বা জোরপূর্বক শ্রমের অভিযোগ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় ইউএসটিআর বলছে, বাংলাদেশ সহ বিশ্বের 60টি দেশ শ্রমিকদের জোরপূর্বক শ্রমে বাধ্য করা বন্ধে পর্যাপ্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। সেই কারণেই এসব দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের কথা বিবেচনা করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তি কতটা শক্ত? সত্যিই কি বাংলাদেশের শ্রমিকদের জোর করে কাজ করানো হয়? আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সংজ্ঞা অনুযায়ী কোনো ব্যক্তি যদি ভয়ভীতি, ঋণের চাপ, শাস্তির আশঙ্কা, পরিচয়পত্র আটকে রাখা, চাকরি হারানোর ভয় বা অন্য কোনো জবরদস্তিমূলক পরিস্থিতির কারণে নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে বাধ্য হন, তাহলে সেটিকে জোরপূর্বক শ্রম বা ফোর্সড লেবার বলা হয়। অর্থাৎ শুধু দীর্ঘ সময় কাজ করানো বা কম মজুরি দেওয়া ফোর্সড লেবারের সংজ্ঞায় পড়ে না। বাংলাদেশের তৈরি পোশাক খাতে বর্তমানে প্রায় 40 লাখ শ্রমিক কাজ করেন। বিশ্বের শীর্ষ পোশাক রফতানিকারক দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশের শ্রমবাজার দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক নজরদারির মধ্যে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের পোশাক শিল্পকে পদ্ধতিগতভাবে ফোর্সড লেবার নির্ভর শিল্প হিসেবে চিহ্নিত করেনি। 2013 সালে রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাক খাত বৈশ্বিক সমালোচনার মুখে পড়ে। এরপর কারখানা নিরাপত্তা, অগ্নি নিরাপত্তা, ভবন কাঠামো, শ্রমিক সুরক্ষা এবং কর্মপরিবেশ উন্নয়নে ব্যাপক সংস্কার কার্যক্রম চালানো হয়। বর্তমানে বিশ্বের সর্বাধিক পরিবেশ বান্ধব গ্রিন গার্মেন্ট কারখানার বড় অংশই বাংলাদেশে অবস্থিত। বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং শীর্ষস্থানীয় নেতাদের জীবনে এক নজিরবিহীন বিপর্যয় নেমে এসেছে। দলটির অনেক হেভিওয়েট নেতা এখন জেলখানায়। কেউ কেউ আইনি লড়াইয়ের মাধ্যমে জামিন পেয়েছেন, আবার একটি বড় অংশ দেশের বাইরে অথবা ভেতরে আত্মগোপনে আছেন। জামিনপ্রাপ্ত কিংবা মামলার শিকার না হওয়া নেতাদের সংখ্যা অত্যন্ত কম। সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয়েছিল। তবে তার শারীরিক অসুস্থতা ও হৃদরোগের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাকে সব মামলায় জামিন দিয়েছেন। সম্প্রতি তাকে তোফায়েল আহমেদের জানাজাতেও অংশ নিতে দেখা গেছে। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সুনামগঞ্জের আদালত থেকে জামিন পেয়ে মুক্ত আছেন এবং নিজ এলাকায় অবস্থান করছেন। আওয়ামী লীগ থেকে অতীতে বহিষ্কৃত এবং পরবর্তীতে রাজনীতিতে সচল হওয়া প্রবীণ রাজনৈতিক আব্দুল লতিফ সিদ্দিকী 5 আগস্টের পর তার বিরুদ্ধে মামলা হলেও বর্তমানে মুক্ত আছেন। ফরিদপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য ও হামিম গ্রুপের কর্ণধার এ কে আজাদের বিরুদ্ধেও মামলা হয়েছিল। তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মুক্ত আছেন। বর্তমানে তার ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া একাধিক মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি গ্রেফতার হয়েছিলেন। 1 বছরের অধিক কাল কারাবাস শেষে 3রা জুন রাতে তিনি মুক্তি পেয়েছেন, ফিরেছেন পরিবারের কাছে। নড়াইল 2 আসনের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি সরকার পতনের পর থেকে চুপচাপ থাকলেও ঢাকায় অবস্থান করছেন। প্রায়ই তাকে ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিতে দেখা যায়। তবে এগুলো রাজনীতি বিষয়ক নয়, বেশিরভাগই ক্রিকেট নিয়ে।
কতদিন ধরে এখানে? ঘর ভর্তি ময়লা আবর্জনা, স্যাঁতসেঁতে মেঝেতে জন্মেছে ছত্রাক। এর মধ্যেই ছোট একটি খাটের উপর পড়েছিল 70ঊর্ধ্ব এক প্রবীণ নারীর নিথর দেহ। নাম নূরজাহান বেগম। তিনি কবে মারা গেছেন বলতে পারেন না সন্তানরা। ঘটনাটি ঢাকার মিরপুরের। খবর পেয়ে গত রোববার ওই বাসা থেকে পুলিশের সদস্যরা যখন ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন, ততক্ষণে তাতে পচন ধরে রীতিমতো দুর্গন্ধ ছড়াচ্ছিল। পুলিশ বলছে ওই বৃদ্ধার সন্তানরা সবাই উচ্চশিক্ষিত এবং সমাজে প্রতিষ্ঠিত। ওনার ছেলেদের মধ্যে একজন যুগ্ম সচিব, আরেকজন বুয়েটের শিক্ষক। এছাড়া ওনার একটা মেয়ে আছে, যিনি স্থানীয় একটা স্কুলে শিক্ষকতা করেন। ওই মেয়ের সঙ্গেই তিনি থাকতেন। অবহেলার অভিযোগ তুলে সন্তানদের শাস্তিও দাবি করছেন কেউ কেউ। বিষয়টি নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদনও দায়ের করা হয়েছে। ইতোমধ্যে বুধবার ওই যুগ্ম সচিবকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কিন্তু বয়স্ক বাবা মায়ের দেখাশোনার ব্যাপারে বাংলাদেশের আইনে ঠিক কী বলা আছে? কোনো সন্তান যদি ওই আইন না মানেন, সেক্ষেত্রে তাকে কী ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে? ধর্মীয় ও সাংস্কৃতিক রীতি অনুযায়ী বাংলাদেশে ছেলেমেয়েরাই সাধারণত বাবা মাকে বৃদ্ধ বয়সে দেখে শুনে রাখেন। তবে বিষয়টি নিয়ে অতীতে বিভিন্ন সময় নানান অভিযোগ ওঠার কারণে 2013 সালে এ নিয়ে একটি আইনও পাশ করে সরকার। পিতামাতার ভরণপোষণ আইন নামের ওই আইনে প্রতিটি সামর্থ্যবান ছেলে মেয়েকে তার বাবা মায়ের ভরণপোষণ তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, সঙ্গ ও সেবা প্রদান সহ অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে বলা হয়েছে। আইনে এটাও বলা হয়েছে যে কোনো পিতামাতার একাধিক সন্তান থাকলে সন্তানেরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে ভরণপোষণ নিশ্চিত করবেন। আরও বলা হয়েছে, পিতামাতার ভরণপোষণ নিশ্চিত করার ক্ষেত্রে সন্তানদেরকে তাদের সঙ্গে একই স্থানে বসবাস করতে হবে। বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে কোনো বৃদ্ধাশ্রম বা অন্য কোথাও থাকতে বাধ্য করা যাবে না। সেই সঙ্গে বাবা মাকে নিয়মিতভাবে যৌক্তিক পরিমাণ টাকা পয়সা প্রদান করার কথাও রয়েছে আইনে। আইন অনুযায়ী ছেলেমেয়ের অনুপস্থিতিতে নাতি নাতনিরা তাদের বৃদ্ধ দাদা দাদি বা নানা নানির দেখাশোনা করবেন। কেউ যদি এই আইন না মানে, সেক্ষেত্রে তাকে অনূর্ধ্ব 1 লাখ টাকা জরিমানা বা অনূর্ধ্ব 3 মাস কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। স্বামী স্ত্রী বা সন্তানদের কেউ যদি এই আইন বাস্তবায়নে বাধা দেন, তাহলে তিনি একই শাস্তি ভোগ করবেন বলে আইনে বলা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গত 24 ঘণ্টায় বিএসএফের 10টি পৃথক পুশিন চেষ্টা সফলভাবে রুখে দিয়েছে। ঝিনাইদহের মহেশপুর, যশোরের গোগা, রুদ্রপুর এবং জয়পুরহাট সীমান্তে বিএসএফ অবৈধভাবে লোক পাঠানোর চেষ্টা করলে বিজিবির কঠোর বাধার মুখে তারা পিছু হটে। এর মধ্যে বিশেষ করে মহেশপুরে প্রিজন ভ্যানে করে 30 থেকে 35 জনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবি ও স্থানীয় জনতা মিলে সে চেষ্টা বানচাল করে দেয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা ও সিলেট সীমান্তেও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। ভারতের হোল্ডিং সেন্টারে আটকে রাখা ব্যক্তিদের পুশিন প্রতিরোধে এবং নেত্রকোনার কাঁটাতারহীন এলাকা দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সহ 4 কমিশনার। 4 জুন তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারী অন্য কমিশনাররা হলেন মোহাম্মদ মহসিন চৌধুরী, মোহাম্মদ আলী আকবর, ফারজানা লালারুখ ও মোহাম্মদ সাইফুদ্দিন। পুঁজিবাজারে দীর্ঘদিনের অস্থিরতা, বিনিয়োগকারীদের ক্ষোভ এবং অভ্যন্তরীণ অসন্তোষের মুখে তারা পদত্যাগ করলেন। গত 2রা জুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2 সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠনের ঘোষণা দিয়েছিলেন। মূলত মন্ত্রীর সেই ঘোষণার পর এবং গত কয়েক মাস ধরে সাধারণ বিনিয়োগকারী ও কর্মকর্তা কর্মচারীদের টানা আন্দোলন, বিক্ষোভ ও কর্মবিরতির জোরে এই একযোগে পদত্যাগের ঘটনা ঘটল।
এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। 2026 সালের ফুটবল বিশ্বকাপে নতুন প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দিয়েছে ফিফা, যার মাধ্যমে অফসাইডের জন্য সহকারী রেফারিদের দেরিতে পতাকা তোলার চেনা দৃশ্যটি হয়তো চিরতরে অতীত হতে চলেছে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর এর কার্যকারিতা বাড়াতে উন্নত মানের সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি এনেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল বা ফিফা। বিবিসি লিখেছে, এই আধুনিক ব্যবস্থার ফলে অফসাইডের বিভিন্ন সিদ্ধান্ত চোখের পলকে নেওয়া সম্ভব হবে এবং রেফারিদের খেলা শেষ হওয়া পর্যন্ত অনর্থক অপেক্ষা না করে তখনই পতাকা তোলার সুযোগ করে দেবে। বাঙালিয়ানা সায়নহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।